প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে পরমাণুর মডেল সমূহ নিয়ে। একটু লক্ষ্য করো, সৃষ্টির শুরু থেকেই কিন্তু মানুষ আসলে জানতো না যে পরমাণুর ভেতরে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তখন আসলে মানুষ যেটি দেখতে পারতো সেটি হচ্ছে আসলে তার আশেপাশের যে জগৎ ছিল, অর্থাৎ পৃথিবী ছিল, সেই পৃথিবীর বিভিন্ন যে পদার্থ রয়েছে সেই পদার্থতেই মানুষের জ্ঞানটা সীমাবদ্ধ ছিল। রাইট? সো আসলে এই যে পরমাণুর ভেতরে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে এবং আরও কিছু থাকে যেগুলো আমরা পরবর্তীতে পড়ব, এই যে ধারণাগুলো সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত কিভাবে বিকশিত হয়েছে সেগুলি আসলে আমরা আজকের এই পরমাণু মডেল সমূহের লেকচারে আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। সো তোমরা নবম দশম শ্রেণীতে প্রথমেই শিখে এসেছিলে যে যদি আমরা হচ্ছে একটি পাথর খণ্ড বা একটা পদার্থ নিয়ে থাকি, সেই পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি দেন আমরা এরকম গুঁড়ো গুঁড়ো অনেক জিনিস পাবো। রাইট? এই জিনিসগুলোকে যখন আমরা আরও ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে ফেলবো, অর্থাৎ যখন আমরা চোখেও আমরা যেই জিনিসগুলো দেখতে পারবো না, এত ছোট করে যখন ভাঙবো, তখন আসলে এটার যে একদম ক্ষুদ্রতম কণিকা যেটি পাবো সেটি আসলে হচ্ছে পরমাণু। এরকমই তো আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম। রাইট? বাট এই ধারণাগুলো কিন্তু আসলে সৃষ্টির শুরু থেকে মানুষ জানতো না। সো এই সৃষ্টির শুরু থেকে মানুষ কিভাবে এই পরমাণু যে মডেলটি রয়েছে সেই মডেলে এসেছে সেগুলো একটু চলো আমরা দেখে নিই। তো শুরুতে আসলে একজন গ্রিক ফিলোসফার ছিলেন যার নাম ছিল ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস আসলে একটা হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট দেন যার আসলে কোনো রকমের পরীক্ষালব্ধ কোনো প্রমাণ বা যুক্তি ছিল না। তিনি আসলে তার অবজারভেশনের মাধ্যমে এই কথাটি বলেন, সেটি হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডের যতগুলো জিনিস রয়েছে সব পদার্থই হচ্ছে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, যাদেরকে আর ভাঙা যায় না। তিনি ওই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণার আসলে নাম দেন পরমাণু। অর্থাৎ পরমাণু কথাটি প্রথম এসেছিল হচ্ছে গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস থেকে। তার আসলে এই স্টেটমেন্টটি ছিল একটা হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট, যার কোনো আসলে পরীক্ষালব্ধ কোনো প্রমাণ ছিল না। এবং তিনি আরও বলেন যে এই পরমাণুগুলো হচ্ছে চিরস্থায়ী এবং যাকে আমরা খালি চোখে দেখতে পারবো না, অর্থাৎ এটি আসলে অদৃশ্য। তার এই স্টেটমেন্টটির পর আসলে জন ডাল্টন নামের একজন ভদ্রলোক বলেন যে পরমাণু হচ্ছে বিভাজ্য, যেখানে আসলে ডেমোক্রিটাস বলেছিলেন পরমাণুকে আর ভাঙা যায় না, অর্থাৎ অবিভাজ্য। বাট জন ডাল্টন বলেছেন পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় এবং একই পদার্থের সব পরমাণু সদৃশ। অর্থাৎ তুমি যদি অক্সিজেনের সবগুলো পরমাণু দেখো তাহলে অক্সিজেনের সবগুলো পরমাণু একই রকম হবে। সিমিলার হইতে নাইট্রোজেনের যদি সব পরমাণু দেখো, নাইট্রোজেনের পরমাণুগুলো একই হবে, বাট অক্সিজেনের পরমাণুর সাথে নাইট্রোজেনের পরমাণুগুলো ম্যাচ করবে না। এবং পরমাণুগুলো একটি নির্দিষ্ট অনুপাতে জোড়া লেগে লেগে পদার্থগুলো গঠন করে থাকে। তার এই যে মতবাদটি ছিল এটি আসলে হচ্ছে প্রথম সায়েন্টিফিক পরমাণু মডেল। অর্থাৎ আমাদেরকে যদি আস্ক করা হয় প্রথম সায়েন্টিফিক পরমাণু মডেল কোন ভদ্রলোক দিয়েছেন, তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত জন ডাল্টন। আর তার এই প্রথম সায়েন্টিফিক পরমাণু মডেলকে আসলে বলা হয়ে থাকে ডাল্টনের পরমাণু মডেল, যেটি আসলে তিনি দ্বারা করেছিলেন 1803 সালে। ডাল্টনের পরমাণু মডেলের পর আসলে স্যার জে জে থমসন নামক একজন বিজ্ঞানী একটি পরীক্ষা সম্পাদন করেন, যাকে আসলে আমরা বিখ্যাত ক্যাথোড রশ্মি পরীক্ষা হিসেবে চিনি। উনি আসলে যেটি করেছিলেন সেটি হচ্ছে এই ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে তিনি ইলেকট্রনের আবিষ্কার করে ফেলেন। তো ইলেকট্রনের আবিষ্কারটা আসলে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে কিভাবে করেন তা যদি আমরা একটু দেখি, দেখো এখানে এই পুরো সিস্টেমটি যেটি রাখা হয়েছে সেটি হচ্ছে আসলে একটা ক্যাথোড নল। ক্যাথোড নল থেকে ক্যাথোড রশ্মি আসলে বের হতে থাকে। তো দেখো, ক্যাথোড রশ্মি আসলে সোজা পথে যাওয়ার কথা ছিল, বাট তিনি যেটি করেছিলেন তিনি হচ্ছে এই যে ক্যাথোড নলের এই দুই পাশে একটি প্লাস এবং মাইনাস রেখে দেন, অর্থাৎ একটা অ্যানোড এবং একটা ক্যাথোড রেখে দেন। তো রাখার পর উনি যেটি দেখতে পারলেন এই যে ক্যাথোড রশ্মিটি রয়েছে সেটি হচ্ছে পজিটিভের দিকে আকর্ষিত হচ্ছে এবং নেগেটিভ থেকে বিকর্ষিত হচ্ছে। এই যে অ্যানিমেশনটি আবার দেখো, এই যে এটি হচ্ছে নেগেটিভ থেকে বিকর্ষিত হচ্ছে এবং পজিটিভের দিকে আকর্ষিত হচ্ছে। দেখো, পজিটিভের দিকে তারাই তো আকর্ষিত হবে যারা নিজে নেগেটিভ, রাইট? এবং নেগেটিভ থেকে তারাই দূরে যাবে যারা হচ্ছে নিজে নেগেটিভ, তাই তো? সো এখান থেকে উনি বুঝতে পারেন যে ক্যাথোড রশ্মি আসলে এমন কিছু দ্বারা গঠিত যেটি হচ্ছে নিজে নেগেটিভ। ওইখান থেকে আসলে তিনি ক্যাথোড রশ্মির যে গঠিত বা গঠন কণা রয়েছে তাকে উনি ইলেকট্রন নাম দেন এবং ইলেকট্রনের আবিষ্কারটা তিনি সেখানে করে থাকেন। এই যে ইলেকট্রনের আবিষ্কারের পর স্যার জে জে থমসন একটি পরমাণু মডেল দেন, যাকে বলা হয় আসলে প্লাম পুডিং মডেল। তো চলো প্লাম পুডিং মডেল বলতে আসলে কি বুঝি তা একটু দেখে নিই। দেখো, প্লাম মানে হচ্ছে কিশমিশ এবং পুডিং তো আমরা সবাই চিনি, তাই তো? খাওয়ার জিনিস। এই যে পুডিংটি রয়েছে এই পুডিংয়ের যে হচ্ছে পুরো পার্টটুকু রয়েছে কিশমিশ বাদে পুরো পার্টটুকুই হচ্ছে আসলে ধনাত্মক চার্জ
এবং এই যে কিশমিশ রয়েছে এই কিশমিশের জায়গায় থাকবে হচ্ছে ঋণাত্মক চার্জ। এটি আসলে ছিল প্লাম পুডিং মডেল। তাহলে প্লাম পুডিং মডেলটি এরকম দাঁড়াচ্ছে যে পরমাণু সামগ্রিকভাবে আসলে ধনাত্মক চার্জ, যার মধ্যে হচ্ছে কিশমিশের মতো, অর্থাৎ পুডিংয়ে যেভাবে কিশমিশ থাকে ঠিক সিমিলার ওয়েতে পরমাণুর যে ধনাত্মক চার্জ রয়েছে সেখানে হচ্ছে কিশমিশের মতোই হচ্ছে ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে। সেটি হচ্ছে আসলে প্লাম পুডিং মডেল। এই যে প্লাম পুডিং মডেলকে আমরা যদি চাই আমরা তরমুজের সাথে কল্পনা করতে পারি। আমরা যেমন তরমুজের যে লাল অংশ রয়েছে তার মাঝখানে হচ্ছে তার কালো বিচি ছড়িয়ে থাকে, রাইট? ঠিক সিমিলার ওয়েতে প্লাম পুডিং মডেল বা হচ্ছে যে থমসনের যে পরমাণু মডেলটি রয়েছে তিনি বলেছেন এই যে লাল অংশটুকু রয়েছে তাকে আমরা হচ্ছে পরমাণুর যে ধনাত্মক অংশ রয়েছে তার সাথে কনসিডার করতে পারি, এবং যে বিচিগুলো রয়েছে তাকে আমরা কনসিডার করতে পারি ইলেকট্রনের মতো। এটি আসলে ছিল প্লাম পুডিং মডেল। অর্থাৎ প্লাম পুডিং মডেলটি এমন ছিল যে পরমাণু সামগ্রিকভাবে ধনাত্মক চার্জিত একটা গোলকের নেই, যার মধ্যে ইলেকট্রন ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেমনটা কিশমিশ বা প্লাম থাকে পুডিংয়ে। এটি ছিল আসলে প্লাম পুডিং মডেল। বাট এই যে প্লাম পুডিং মডেলটি রয়েছে তার কিছু সীমাবদ্ধতা রয়েছিল। সীমাবদ্ধতাগুলো হচ্ছে আসলে তিনি আসলে কোনো নিউক্লিয়ার সংক্রান্ত কোনো আইডিয়া দেননি, এবং তিনি হচ্ছে এই যে গঠন রয়েছে পরমাণুর তার সম্পর্কিত কোনো আইডিয়া দেননি। তো এই যে প্লাম পুডিং মডেলের পর আসলে পুরো বিশ্বে সাড়া জাগানোর মতো আরেকটা পরমাণু মডেল ছিল আসলে রাদারফোর্ডের সৌর মডেল বা রাদারফোর্ডের সৌর পরমাণু মডেল, যেটি হচ্ছে 1911 সালে স্যার আর্নেস্ট রাদারফোর্ড সবার সামনে উপস্থাপন করেন। আসলে এখানে যে রাদারফোর্ড পরমাণু মডেল রয়েছে এবং তার পরবর্তীতে যে পরমাণু মডেলগুলো আমরা এই স্লাইডগুলোতে দেখাবো সেগুলো নিয়ে আসলে আমরা ইন ডিটেলসে এই ভিডিও লেকচারে জানবো না, কারণ এগুলো নিয়ে আমরা নবম দশম শ্রেণীতে জেনে এসেছি। প্লাস আমাদের এইচএসসি লেভেলও এগুলো নিয়ে আমাদের অনেক পড়াশোনা করতে হবে এবং কিছু ম্যাথ করতে হবে, যেটা আসলে আমরা প্রত্যেকটা পরমাণু মডেল একটা একটা করে ভিডিও লেকচারে কাভার করব। সো এখন থেকে যে পরমাণু মডেলগুলো বলবো সেগুলো নিয়ে আসলে আমরা এত ডিটেলসে এই ভিডিও লেকচারে আলোচনা না করলেও পরবর্তীতে আমরা একটা একটা করে ধরে ধরে আলোচনা করব। সো রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা সবাই জানি অনেকগুলো সীমাবদ্ধতা ছিল, যেগুলোকে আসলে সলভ করেছিলেন তারই একজন ছাত্র, অর্থাৎ আর্নেস্ট রাদারফোর্ডেরই একজন ছাত্র নিলস বোর, যিনি আসলে রাদারফোর্ডের ল্যাবে কাজ করতেন। তিনি আর একটা পরমাণু মডেল দেন, যাকে আসলে আমরা বোর পরমাণু মডেল হিসেবে জানি। এই যে বোর পরমাণু মডেলটি ছিল সেটি হচ্ছে নিলস বোর 1913 সালে সবার সামনে উপস্থাপন করেন। নিলস বোরের পরমাণু মডেলের পর আসলে 1916 সালে আর্নল্ড সামারফিল্ড নামক একজন বিজ্ঞানী সামারফিল্ড মডেল প্রদান করেন। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো এখন পর্যন্ত এতগুলো পরমাণু মডেলের পর সবচাইতে এস্টাবলিশড এবং সবচাইতে অধিক গ্রহণযোগ্য যে পরমাণু মডেলটি রয়েছে সেটি হচ্ছে আসলে কোয়ান্টাম বলবিদ্যা মডেল। কোয়ান্টাম বলবিদ্যা মডেল আসলে এক দিনে বা কয়েক মাসের কাজে আসলে কোয়ান্টাম বলবিদ্যা মডেলটি দাঁড়িয়ে যায়নি। কোয়ান্টাম বলবিদ্যা মডেলটি আসলে এসেছে অনেক দীর্ঘ একটা সময়কাল ধরে। 1924 সাল থেকে 1927 সালের মধ্যে আসলে এই যে কোয়ান্টাম বলবিদ্যা মডেলের যে ভিত্তি রয়েছে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেল। এই পরমাণু মডেলটি আসলে এখন পর্যন্ত ডেভেলপ হতেই আছে। সো এই যে কোয়ান্টাম বলবিদ্যা মডেল বুকে লেখা আছে 1924 থেকে 1927 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, বাট এটি আসলে 1924 সাল থেকে 1927 সালের মাঝখানে ভিত্তিটা তার প্রতিষ্ঠিত হলেও এটি আসলে এখন পর্যন্ত চলছে এই পরমাণু মডেলের আপডেট। তো এখন পর্যন্ত আসলে যে সবচাইতে অধিক গ্রহণযোগ্য পরমাণু মডেল সেটি অবশ্যই মনে রাখবে, সেটি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা মডেল। আর কোয়ান্টাম বলবিদ্যা মডেল আসলে একজনের হাত ধরে এই কোয়ান্টাম বলবিদ্যা মডেলটি আসলে দাঁড়া হয়নি। এই কোয়ান্টাম বলবিদ্যা মডেলটি আসলে বহু সায়েন্টিস্টের নিরলস যে পরিশ্রম রয়েছে সেই পরিশ্রমের মাধ্যমে এই কোয়ান্টাম বলবিদ্যা মডেলটি আসলে দাঁড় হয়েছে। এই যে কোয়ান্টাম বলবিদ্যা মডেল রয়েছে তাতে কী কী সায়েন্টিস্ট বা কী কী ব্যক্তিরা আসলে এখানে অবদান ছিল সেগুলো চলো একটু এই স্লাইডে জেনে নিই। তো কোয়ান্টাম বলবিদ্যা মডেলের নাম যখন আমরা উচ্চারণ করি তখনই যার কথা আমাদের মাথায় আসে সেটি হচ্ছে আসলে আরউইন শ্রোডিঞ্জার। আরউইন শ্রোডিঞ্জার আসলে ইলেকট্রনকে কণা হিসেবে না ধরে উনি ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে কনসিডার করেন, এবং তরঙ্গ হিসেবে কনসিডার করে উনি আসলে ইলেকট্রনের একটা তরঙ্গের সমীকরণ দাঁড়া করান, যাকে আসলে আমরা শ্রোডিঞ্জারের সমীকরণ হিসেবে জানি। এই যে সমীকরণটি ছিল অর্থাৎ শ্রোডিঞ্জারের সমীকরণ, এটি আসলে হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা মডেলের ভিত্তি বলা যেতে পারে। তারপর যে নামটি নিতে হয় সেটি হচ্ছে ওয়ার্নার হাইজেনবার্গ। ওয়ার্নার হাইজেনবার্গ হচ্ছে ইলেকট্রনকে কণা হিসেবে না ধরে তরঙ্গ হিসেবে ট্রিট করেছেন, এবং তিনি বলেছেন কোনো একটা অরবিটে যখন ইলেকট্রন ঘুরবে বা কোনো একটা পরমাণুর ভিতরে যখন ইলেকট্রন থাকবে তার অবস্থান এবং তার যে ভরবেগ রয়েছে সেটি আমরা একসাথে নির্ণয় করতে পারবো না। এই কথাগুলো এখন অনেক বেশি কনফিউজিং মনে হলো, আমরা আস্তে আস্তে যখন পড়াশোনা করবো এগুলো নিয়ে তখন আমাদের কাছে অনেক বেশি ইজিয়ার মনে হবে। তো আপাতত জাস্ট এগুলো তোমরা শুনে যাও। তারপর কোয়ান্টাম বলবিদ্যা মডেলে যে ভদ্রলোকের নামটি নিতে হয় তিনি হচ্ছে আসলে লুইস ডি ব্রগলি। দেখো, লুইস ডি ব্রগলি আসলে হচ্ছে একটি সমীকরণ প্রদান করেন, যেই সমীকরণটি প্রদান করার আগ মুহূর্ত পর্যন্ত বিজ্ঞানীদের মাঝখানে কিছু দ্বন্দ্ব ছিল।
কিরকম দ্বন্দ্ব? কিছু বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন ইলেকট্রন হচ্ছে কণা। অন্যদিকে কিছু বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন ইলেকট্রন হচ্ছে তরঙ্গ। তখন পর্যন্ত বিজ্ঞানীরা ২ ভাগে বিভক্ত ছিল। এক দল চিন্তা করত যে ইলেকট্রন হচ্ছে কণা এবং অন্য দল চিন্তা করত ইলেকট্রন হচ্ছে তরঙ্গ। যেই সমস্যাটিরই আসলে সমাধান করেন লুইস ডি ব্রগলি। লুইস ডি ব্রগলি একটি সমীকরণ দাঁড়া করান, যেই সমীকরণের মাধ্যমে উনি এটি প্রমাণ করেন যে ইলেকট্রন তরঙ্গও হতে পারে এবং কণাও হতে পারে। যার মাধ্যমে আসলে এই দ্বন্দ্বের আসলে অবসান ঘটে। অন্যদিকে ম্যাক্স বোর্ন নামক একজন ভদ্রলোক শ্রোডিঞ্জারের যে তরঙ্গ ইকুয়েশন ছিল তার থেকে একটি ফাংশন বের করে আনেন, যার স্কোয়ার করে তিনি আসলে কিছু মান নির্ণয় করেন। সেই মানের উপর ভিত্তি করে তিনি বলতে পেরেছিলেন যে কোনো একটা ইলেকট্রনকে একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়ার সম্ভাবনা ঠিক কত হবে, যেটাকেই আসলে আমরা এখন পর্যন্ত সাই স্কোয়ার হিসেবে চিনি, যেটি আসলে ম্যাক্স বোর্নেরই হচ্ছে একটা আবিষ্কার ছিল। তারপর কোয়ান্টাম বলবিদ্যা মডেলের যদি আরেকজন সায়েন্টিস্টের কথা বলতে চাই, যিনি হচ্ছে আসলে পল ডিরেক। পল ডিরেক আসলে একটি সমীকরণ প্রতিষ্ঠিত করেন, যে সমীকরণের মাধ্যমে উনি আসলে কোনো একটা ইলেকট্রনের যে স্পিন রয়েছে এবং অ্যান্টি ম্যাটারের যে ধারণা রয়েছে সেটি আসলে পল ডিরেক দিয়েছিলেন। তো এগুলোই ছিল হচ্ছে এখন পর্যন্ত আমাদের যে এক্সিস্টিং পরমাণু মডেল রয়েছে সেগুলোর বেসিক কিছু কথাবার্তা। পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা পরমাণু মডেলই হচ্ছে ইন ডিটেলসে পড়াশোনা করব এবং কিছু ম্যাথ করব, যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট।